নমস্কার শ্রোতাগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই মৈত্রীর পডকাস্ট বিটুইন ফ্রেন্ডস কনভারসেশনস উইথ মৈত্রী প্ল্যাটফর্মে। আমি নন্দিনী রায়, আমার সাথে আছেন জাকিয়া আফরিন। আমরা দুজন আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো বিষয়গুলো আমাদের কাজের সাথে সম্পর্কিত, মৈত্রীর কাজের সাথে সম্পর্কিত। তো এই পডকাস্টটায় আমরা সাধারণত নারী নির্যাতন, পারিবারিক হিংসা, যৌন নির্যাতন এবং এর সাথে যে বিষয়গুলো জড়িত সেই সব বিষয় নিয়ে আলোচনা করি। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করি এই কারণে, যাতে আমাদের কমিউনিটিকে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে ভাবাতে পারি, তাদের সঙ্গে নিয়ে যাতে আমরা এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি। তো সেই জন্য আমরা এই পডকাস্টটা করছি আজকাল। আমাদের এই পডকাস্টটা মূলত আমরা ইংলিশেই করি, ইংরেজিতেই কথা বলি, কিন্তু যেহেতু আমরা যারা আমাদের কাছে আসেন সাহায্য চাইতেন পীড়িত মানুষরা, এবং আমরা নিজেরাও একটা সাউথ এশিয়ান এজেন্সি, তো সেই জন্য আমাদের কিছু এপিসোড আমরা সাউথ এশিয়ান ভাষাতে, দক্ষিণ এশিয়ার ভাষাগুলোতে করে থাকি। তো আজকের শোটা আমরা বাংলাতে করব। আমাদের একটু পরিচয় দিয়ে নিই। আমি নন্দিনী রায়, আমি মৈত্রীর আউটরিচ এবং প্রিভেনশন প্রোগ্রামটা লিড করি, আর আমার সাথে আছেন জাকিয়া আফরিন, উনি মৈত্রীর ক্লায়েন্ট অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো লিড করেন। তো মৈত্রী সম্বন্ধেও একটু বলি। এখন মৈত্রী আজ থেকে 30 বছর আগে আমাদের মৈত্রীর জন্ম হয়, এবং এটা একজনের রান্নাঘরে একটা সিঙ্গেল ফোন লাইন দিয়ে শুরু হয়, 3-4 জন ভলান্টিয়ার মেনে শুরু করে। তো আজকে 30 বছর পর মৈত্রী একটা রোবাস্ট এজেন্সি, এটা একটা ট্রাস্টেড এবং কালচারালি রেসপন্সিভ এজেন্সি বলে আমাদের কমিউনিটিতে এই মৈত্রীকে দেখা হয়। তো এইখানে যে সময় শুরু হয়েছিল মৈত্রী, সেটা শুরু হয়েছিল হচ্ছে একটা ব্রিজ হিসেবে, মৈত্রী একটা ব্রিজ হিসেবে শুরু হয়েছিল। এক পাশে ছিল যে মেইন স্ট্রিম অর্গানাইজেশন গুলো, যেগুলো আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভারদের সাহায্য করে, আর আরেক পাশে ছিল আমাদের এই সাউথ এশিয়ান কমিউনিটি। সেই কমিউনিটির দুটো মাঝে মৈত্রী ব্রিজ হিসেবে শুরু হয়। তো তখনকার দিনে যে নিড গুলো, চ্যালেঞ্জ গুলো আমাদের কমিউনিটিতে ছিল, যে সেইগুলো কিন্তু আমরা এখনো দেখি। এখনো মানুষ আমাদের ফোন করে বলেন যে আমি কি আমার নিজের ভাষায় কথা বলতে পারি, কি এই যে ইমিগ্রেশন সম্বন্ধে যেসব ঝামেলা হয়, আমাদের সাউথ এশিয়ান যারা ভোগেন এই ইমিগ্রেশন রিলেটেড ইস্যু নিয়ে, তারাও যখন আমাদের ফোন করেন, তারা জানেন যে মৈত্রীকে ফোন করলে তারা এই বিষয়গুলো বুঝবে, আমাদের ঠিক মতো সাহায্য করবে। তো সেই নিড গুলো থেকেই জন্ম হয় মৈত্রীর, এবং সেই নিড গুলো এখনো আছে। আর আমরা বিনামূল্যে এবং গোপনীয় সহায়তা করি, ফ্রি এন্ড কনফিডেন্সিয়াল সার্ভিসেস। তো মৈত্রীর লক্ষ্য অ্যাকচুয়ালি দুটো। আমাদের একটা লক্ষ্য হলো যে মানুষজন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে ভুগছেন এবং আমাদের কাছে কল করছেন সাহায্যের জন্য, আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের কনফিডেন্সিয়াল, গোপনীয় এবং বিনামূল্যে তাদের সাহায্য করি আমরা। এবং তাদের যে রাইট এবং তাদের যে অধিকার, এবং তারা যে জিনিসের জন্য আমাদের ফোন করছেন, সেই জন্য তাদের আমরা সাহায্য করি। আর তাছাড়াও আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে আমাদের কমিউনিটিকে এডুকেট এবং এঙ্গেজ করা এই ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যুটাকে, যাতে তারা এই নিয়ে কথা বলতে পারেন, এই নিয়ে ভাবতে পারেন, এবং এর থেকে আমাদের কমিউনিটিকে বাঁচাতে পারেন। তো প্রিভেনশন, ইন্টারভেনশন অ্যান্ড প্রিভেনশন, এই দুটোই আমাদের লক্ষ্য। আমি মৈত্রীর হেল্পলাইনটাও একটু বলে নিই এখানে। যদি কেউ এখন এই পডকাস্টটা শুনছেন এবং এই তথ্যটা যদি কাউকে আপনার দিতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনি কারো জীবন বাঁচালেন। আর অনেকে অনেক সময় মনে করে যে এই সব তথ্য জেনে, ডোমেস্টিক ভায়োলেন্স এজেন্সির তথ্য জেনে, কি নম্বর জেনে আমি কি করব, আমি তো ঠিক আছে, আমার জীবনে কিছু নেই। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স সবার জীবনে আসতে পারে, এবং কখন কার জীবনে আসে কেউ জানে না। হয়তো আপনি আজকে দেখছেন যে আপনার পরিবারে, আপনার জীবনে আপনি কাউকে জানেন না যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন, কিন্তু ভবিষ্যতে আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো আত্মীয়, কি আপনার কোনো পরিবারের কেউ সদস্য এই ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক হিংসা এবং অ্যাবিউজের শিকার হবেন না, সে তো কেউ জানে না। তো আপনি যদি এই রিসোর্স গুলো জেনে থাকেন, তখন আপনি সেই রিসোর্স গুলো দিয়ে কারো জীবন বাঁচাতে পারবেন। তো সেই কারণে খুব গুরুত্বপূর্ণ এগুলো, এই তথ্যগুলো, এই বিষয়গুলো, এই ইনফরমেশন গুলো জানা। তো মৈত্রী হেল্পলাইন হচ্ছে 1-888-8 মাইত্রী, MAITRI। এই মৈত্রীর হেল্পলাইনটা লাইভ সোমবার থেকে শুক্রবার সকাল 9টা থেকে 3টে অবধি। আর আমাদের হেল্পলাইন স্টাফ মেম্বাররা তার এই ফোনটা লাইভ অ্যাটেন্ড করেন, এবং
যে ফোন করেন তার কি প্রশ্ন তার ভিত্তিতে সেইভাবে তাকে সাহায্য করেন। এবং এই যে আফটার আওয়ার, যে উইকেন্ড এবং এই যে 3টের পরে আপনারা ভয়েস, যে কেউ লোক ভয়েস মেসেজ রাখতে পারবেন এবং আমরা 48 ঘন্টার মধ্যে তাতে যোগাযোগ করব। কিন্তু মনে রাখবেন, যখন আপনারা ফোন করছেন, যখন ভয়েস মেসেজ রাখছেন, তখন একটা নাম্বার, যেটা সেফ নাম্বার, একটা সেফ সময়, এটা আপনারা বলতে ভুলবেন না। তা না হলে আমরা বুঝবো না যে কখন একটা সেফ সময় আপনাদের কল করা যায়। তো আমি আর বেশি কথা বলছি না আমাদের প্রোগ্রামগুলো নিয়ে। আপনারা আমাদের ওয়েবসাইটে যান, www.my3.org। এখানে গেলে বিশদভাবে আমাদের সার্ভিসগুলো সম্বন্ধে জানতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব কোভিড প্যান্ডেমিকটা কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের সার্ভাইভারদের জীবনে প্রভাব ফেলেছে এবং ফেলছে, এবং তাদের জীবন আরো কিভাবে দুর্বিষহ করে তুলছে। আমরা কি করতে পারি এর জন্য, কমিউনিটি মেম্বার বলুন এবং আমরা সবাই কি করতে পারি। তো ডোমেস্টিক ভায়োলেন্স আমরা সবাই জানি একটা ভয়াবহ সামাজিক সমস্যা, এবং কত মানুষের জীবন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নষ্ট হয়ে যায়, এবং প্রতিদিন আমরা দেখি যে কত ভাবে মানুষ নির্যাতিত হচ্ছে। যাদের তারা সব থেকে বেশি আপন মনে করেছে, ভালোবেসেছে, নিজেদের পরিবারের লোক। এই যে দুঃখ, এই যে যন্ত্রণা, এটা বোঝানো খুব কষ্টকর। যারা ভোগেন তারাই বুঝতে পারে। আর এই কোভিড প্যান্ডেমিকটা আরো তাদের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। তো কোভিড প্যান্ডেমিক আমাদের সবার জীবনই খুব অনেকভাবেই প্রভাবিত করেছে। আমরা সবাই অ্যাডজাস্ট করছি আমাদের জীবনকে নতুন ভাবে, কারণ এই কোভিডটা আমাদের বাধ্য করেছে আমাদের জীবনটাকে একটু অন্যভাবে চালিত করার। কিন্তু যারা ভাবুন যে ডোমেস্টিক ভায়োলেন্স এর, পারিবারিক নির্যাতন, অত্যাচারের শিকার, এবং ওই একই বাড়িতে বন্ধ যারা তাদের অত্যাচার করছেন তাদের সাথে, তাদের কি রকম অবস্থা। জাকিয়ার কাছে আপনারা শুনবেন। আমি জাকিয়াকে প্রশ্ন করছি এই কারণে যে জাকিয়া এবং ওর টিম রোজ প্রতিদিন এই সার্ভাইভারদের নিয়ে কাজ করছেন, তাদের দুঃখ কষ্ট অনেক ডেইলি বেসিস তারা দেখছেন। তো ওর কাছে আমরা শুনি যে কিভাবে কোভিড প্যান্ডেমিক এই ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভারদের এবং তাদের ছেলে মেয়েদের জীবনে প্রভাব ফেলছে, এবং আমাদের মৈত্রীর ক্লায়েন্ট কিরকম ধরনের চ্যালেঞ্জ ফেস করছে। জাকিয়া, তুমি যদি এটা নিয়ে একটু বলো। ধন্যবাদ নন্দিনী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল, শুভ সন্ধ্যা, যে সময়ে শুনছেন আমাদের অনুষ্ঠান। প্রথমেই আমি একটু ফেব্রুয়ারি মাস নিয়ে দুটো কথা বলতে চাই যে নন্দিনী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষায় একটা অনুষ্ঠান করছো। বাংলাদেশীদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা একটা বিশেষ সময়, কারণ আমাদের 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলন হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য, সেই সময়ের পূর্ব পাকিস্তানে। এবং বর্তমানে কিন্তু এই 21শে ফেব্রুয়ারিটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে, যাতে সকল মাতৃভাষার অধিকার বিভিন্ন দেশের সরকারেরা রিকগনাইজ করতে পারে, এবং জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। তাই আসলে খুব ভালো লাগছে যে ফেব্রুয়ারি মাসেই আমি বাংলা ভাষাভাষী মানুষদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পৌঁছে দেবার একটা সুযোগ পেয়েছি। তো তুমি যেটা বললে, আসলেই আমরা 1 বছর হয়ে গেল, একেবারে অবিশ্বাস্য ব্যাপার যে কি করে আমরা সবাই প্রায় বছরখানেক একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সব মানুষেরই কিন্তু জীবনে বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে। তো তাহলে যেই মানুষেরা তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আগে থেকেই ভুক্তভোগী ছিল, তাদের কি অবস্থা? তাদের সমস্যাগুলো তো এখন আরো বেড়ে গেছে। তো আমি নারী নির্যাতনের শিকার কারো কথা যদি ভাবি, সেই মানুষটি আগে থেকেই বিভিন্ন ধরনের কোর্ট কেস হতে পারে, কিংবা নিজের যে অর্থনৈতিক অবস্থা হতে পারে, কিংবা সন্তানকে ভরণ পোষণ করা, এইসব জিনিস নিয়ে কিন্তু তাদের জীবনটা আগে থেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। যেমন ধরো, একজন মানুষ যার পারিবারিক নির্যাতন হয়, সে যদি নিজের ঘরে থেকেই বিষয়টিকে নিয়ে কিছু করার চেষ্টা করে, তাহলে তাকে কিন্তু অনেক ধরনের সাহায্য বাইরে থেকে নিতে হবে। আবার সে যদি কিছু নাও করে, নিজের বাড়িতেই বসে থাকে, তাও কিন্তু সে তার বাইরে যাওয়ার উপরে অনেকটাই নির্ভর করে ফেলে। এখন এই মহামারী হওয়াতে যেটা হয়েছে, তার আগের সমস্যাগুলো বেশ কয়েক গুণ আরো বেড়ে গেছে। তো আমি বলবো, নতুন করে যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো তোমার আমার যা সমস্যা তাই,
কেউ চাকরি হারিয়েছে, কেউ হয়তো মানসিকভাবে বিষাদে জড়িয়ে পড়ছে। কিন্তু তাদের জীবনে যে আগে থেকেই যে জিনিসটা চলছিল, যে নির্যাতনের কারণে তারা যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল কিংবা অত্যন্ত মানবেতর একটা জীবন যাপন করছিল, সেটার কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। তাই মনে হয় যে এই মহামারীর যে এফেক্টটা এই জনগোষ্ঠীর উপর কিন্তু অনেক বেশি। এবং এটা আমরা দেখেছি যে শুরুতেই একেবারে মার্চের থেকে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়ে গেল বাড়িতে বসে থাকার নির্দেশ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে আমরা দেখলাম যে সরকাররা বলছে বাইরে যাওয়া যাবে না, কিংবা অনেক ধরনের বাধা নিষেধ এসে গেল কার্যক্রমের ওপর। এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু খবর আসতে লাগলো কিভাবে নারী নির্যাতনের হার বেড়ে গেছে। তো এই নারী নির্যাতনের মধ্যে কিন্তু পারিবারিক নির্যাতন রয়েছে, ধর্ষণ রয়েছে, এবং আরো বিভিন্ন রকমের যে জিনিসগুলো আমরা বিশ্বে দেখতাম সেগুলো যেন নম্বরে আরো বেড়ে গেল, সংখ্যা আরো বেড়ে গেল। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এখন হয়তো যে এই ধরনের সমস্যায় পড়লে একটা মানুষ যে সাহায্যগুলো আগে পেত এখনো হয়তো পাচ্ছে, কিন্তু অনেক ধীর গতিতে পাচ্ছে, এবং অনেকেই বুঝতে পারছে না যে আসলেই কি সাহায্যগুলো পাওয়া যাবে কিনা। তো প্রথমে আমরা যেটা করলাম, একেবারেই এই মহামারীর শুরুর যে সপ্তাহগুলো আমরা দেখলাম যে আমাদের টেলিফোন যারা আমাদের কাছে করছেন তাদের সাহায্য চাওয়ার উদ্দেশ্যটাই কিন্তু পাল্টে গেছে। তখন অনেক বেশি মানুষ আমাদের ফোন করছিলেন না যে তারা একটা নিরাপদ জায়গায় যেতে চান কিংবা তারা একটা আইনগত কোনো সাহায্য নিতে চান। তারা কিন্তু আমাদের কাছে জানতে চাইছিলেন কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের জন্য কোর্ট কি খোলা থাকবে, আমি যদি এখন পুলিশকে কল করি পুলিশকে এসে আমাকে বাঁচাতে পারবে কিনা। তো আমাদের সংস্থায় আমরা প্রথমেই যেটা করলাম, আমরা চারিদিক থেকে খবর নেওয়া শুরু করলাম যে কোন কোন সেবাগুলো এখনো খোলা রয়েছে এবং কোন সেবাগুলো নেই। এবং আমরা দেখলাম যে আসলে পুলিশকে কল করলে পুলিশ এখনো যাবে। কোর্টে যদি কারো কোনো ধরনের দরকার থাকে, কোর্টে কিন্তু সময় অনেক কমে গেছে, কিন্তু কোর্ট বন্ধ হয়ে যায়নি। তো ওই সাহায্যগুলো কিন্তু নেওয়া সম্ভব। তাই আমরা প্রথম দিকেই এই তথ্যগুলো সংগ্রহ করলাম এবং বিভিন্নভাবে এবং বিভিন্ন ভাষায় এই তথ্যগুলো যাদের সবচেয়ে বেশি কাজে লাগবে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে একটা জিনিস, যে তাদেরকে জানানো কি হচ্ছে। দ্বিতীয়ত, আমরা অনেক কল পেতে শুরু করলাম যেসব নারীরা এবং কিছু পুরুষেরা নিরাপদে বেরিয়ে গেছেন পারিবারিক নির্যাতনের হাত থেকে। হয়তো ১ মাস হয়েছে তারা বেরিয়েছেন, হয়তো ১ বছর হয়েছে তারা বেরিয়েছেন। কিন্তু এই মানুষগুলো কিন্তু নতুন করে আবার একটা বিরাট বিপদের মধ্যে পড়ে গেলেন যখন তারা চাকরি হারালেন। যখন এই যে সন্তানের কাস্টাডি, যেটা একজনের কাছে হয়তো ২ দিন আছে, একজনের কাছে হয়তো ৩ দিন আছে, ওই জিনিসটা ম্যানেজ করতে গিয়ে তারা সমস্যায় পড়ে গেলেন। অনেকে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু সব ভাষায় পাওয়া যায় না। তো ওই ভাষাগত একটা সাহায্য আমাদের কাছে চাইতে লাগলেন। অনেকেই আর্থিক সাহায্য চাইতে লাগলেন। তো আমরা দেখলাম যে যেসব মানুষদেরকে আমরা আর্থিক সাহায্য দিচ্ছি তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে যারা কিনা ইংরেজি ভাষায় অতটা দক্ষ নন, এবং যারা কিনা সব হয়তোবা মিনিমাম ওয়েজের কাজ করছেন। প্রফেশনাল লেভেলে আমরা কিন্তু দেখলাম যে খুব একটা পরিবর্তন হয়তো হয়নি, কিন্তু যেসব মানুষ আগে থেকেই সংগ্রাম করছিল তাদের দৈনন্দিন জীবনে আর্থিক কারণে, তাদের উপর কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাবটা পড়েছে। তো এটা আমরা দেখতে লাগলাম। আর সেজন্যই তাদের চ্যালেঞ্জ, এই যারা পারিবারিক নির্যাতনের শিকার সেই নারী পুরুষদের আগেকার যে সমস্যা তার সঙ্গে এই নতুন ধরনের সমস্যাগুলো যুক্ত হয়ে তাদের কিন্তু মানসিক অবসাদের সংখ্যাটা যেমন বেড়ে গেল, বেশি মানুষের মধ্যে এটা দেখা যাচ্ছে, এবং এর গভীরতাও কিন্তু বেড়ে গেল। তাই আমরা কথা বলা, মানুষকে ইমোশনাল সাপোর্ট দেয়া, এই জিনিসগুলো আমরা বেশি করে দিতে শুরু করলাম। তো এই হচ্ছে মোটামুটি মহামারীর সময় আমরা কি করছি। আগে যা করতাম তা তো করছি, তার উপরে কিছু কিছু বেশি করে আর্থিক সাহায্য করছি, বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে সাহায্য করছি, এবং মানসিক যে তাদেরকে একটা শক্তি সেটা দেবার জন্য চেষ্টা করে যাচ্ছি। জাকিয়া, তুমি যখন এইগুলো বলছিলে, আমার হঠাৎ মনে পড়লো একটি ক্লায়েন্টের কথা, যেটা তোমারও নিশ্চয়ই মনে আছে, যে খুবই হতাশ হয়ে এবং সে অনেক নির্যাতন
শারীরিক মানসিক অনেক নির্যাতন সে ভোগ করছে বা করেছে, কিন্তু সে শুধু তার দুটো সন্তানের মুখ চেয়ে সেই রিলেশনশিপে এখনো আছে। কিন্তু তার একটাই সে এখন আমাদের ফোন করেছিল, সে বলেছিল যে আমার একটাই একটু আমি নিঃশ্বাস ফেলি যখন আমি কাজে যাই, যখন আমি বাইরে বেরোই। আর ওই ওই কটা ঘন্টা যেন মনে হয় যে আমি নিঃশ্বাস নিয়ে বাঁচার নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরি। তো সেই কাজটা যখন তার চলে যায় সে তখন মানে খুবই অবস্থা খারাপ। এবং আমরা অবাক হয়ে গেছিলাম যে ফোন করে সে বলছিল না যে আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স সাহায্য কিছু না, সে বলছিল আমাকে কাজ পাইয়ে দাও তোমরা, যে কাজটা পেলে আমি আমি বাঁচবো, আমি নিঃশ্বাস নেব। কারণ সে তার ওইরকম অ্যাবিউসিভ সিচুয়েশনটা ছাড়তে তখনই পাচ্ছিল না তার ছেলে মেয়েদের মুখ চেয়ে। কিন্তু সেই ধরনের সিচুয়েশন কত মানুষ এখনো রয়েছে, যে কাজ চলে যাওয়াতে সেটাই তাদের জীবনে আরো কষ্ট, আরো সমস্যা বাড়িয়ে দিয়েছে। তো এরকম তো আছেই। আর আমরা তো, যেটা তুমি বললে যে আমরা তো যা করছিলাম তা তো করছি, উল্টে আরো এক্সট্রা ফর্ম ফিল আপে সাহায্য করা, যে মেন্টাল হেলথ যাতে তাদের ঠিক থাকে তাদের জন্য কথা বলা। আমি এই আমাদের হেল্পলাইন একজন স্টাফের সাথে কথা বলছিলাম, উনি বললেন যে অনেকটা সময় নিয়ে আমরা সময় দিচ্ছি এক একটা কলে, যাতে আমরা তার মানসিক অবস্থা, যে কল করছে তাকে তার মানসিক অবস্থাটাকে একটু শান্তি দিতে পারি। তো সেইগুলো আমাদের বেড়ে গেছে। তো সেটা একটা, কিছু করার নেই। সেটা যতদিন এখন কোভিড চলবে এরকম হয়তো এইভাবেই আমাদের থাকতে হবে। তো আমরা যখন এই কোভিড নিয়ে কথা বলছি এখন, আর যখন বলছি যে কে কিভাবে ভেতরে কষ্টে রয়েছে, সেটা যখন আমরা, অনেকে তো আমাদের ফোন করছেন না, তারা ওই কষ্ট পাচ্ছেন কিন্তু আমাদের ফোন করছেন না, সহ্য করছেন হয়তো নানা কারণে, হয়তো ছেলে মেয়ের মুখ চেয়ে, হয়তো ফ্যামিলি। কারণ আমাদের সাউথ এশিয়ান কমিউনিটিতে একটা ব্যাপার আছে না, যে আমি যদি ডিভোর্স করি আমার বাবা মা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না, আমি যদি আমার যদি বেরিয়ে যাই বাড়ি থেকে একটা বিরাট একটা আমার দাগ হয়ে যাবে, স্টিগমা যেটাকে বলে। সেই স্টিগমাটার জন্য অনেকে ভয়ে থেকে যান, অনেকে আবার থেকে যান যে হয়তো ভাষা, ইংরেজি ভাষা বলতে পারেন না, কি চাকরি নেই, সেসব কারণে হয়তো ১০ বার চিন্তা করেন যে ঠিক আছে, আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমার ছেলে মেয়েগুলো ঠিক আছে, আমি বেরিয়ে ওদের কিভাবে রাখবো, সেসব ভেবেও অনেকে এত কষ্ট সহ্য করেও থেকে যান। কিন্তু সেটা নিয়ে আমি আরেকটা জিনিস, সেই জন্য আমি তোমাকে আরেকটা জিনিস বলতে বলছি, যে ধরো কেউ কোয়ারেন্টিনে রয়েছে একজন তার অ্যাবিউসার এর সঙ্গে, যেখানে অলওয়েজ মানে একটা ফিয়ার, একটা থ্রেট সবসময়, যে আমি কাল আমার এর পরের ঘন্টায় আমার কি হবে আমি জানি না। তো সেই রকম অবস্থায় একজন কিভাবে সেফ থাকতে পারে, এবং কিভাবে যদি কখনো সেরকম প্রয়োজন হয় কিভাবে সে হেল্প চাইতে পারে, এই ধরনের ইনফরমেশন যদি তুমি একটু দাও। ধন্যবাদ নন্দিনী। ১ম এ আমি একটু ফিরে যাচ্ছি, তুমি যে কথাটা বললে, তুমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছ। তোমার এই যে ক্লায়েন্টের কথা বললে, হ্যাঁ, আমার মনে আছে তুমি কার কথা বলছো। তো ১ নাম্বার হচ্ছে যে অনেক মানুষ কিন্তু রয়েছে যারা সংসারে থেকেই এই যে পারিবারিক নির্যাতনের সঙ্গেই বসবাস করছেন। এবং এটা যেকোনো কারণেই হতে পারে। তুমি কিছু বললে এবং তার সঙ্গে তুমি যদি যোগ করো যে নতুন একটা দেশে কেউ এসেছে, আর কাউকে চেনে না, ইমিগ্রেশন এর কোনো নিশ্চয়তা নেই। এই জিনিসগুলোও রয়েছে। কিন্তু সর্বোপরি যে ব্যাপারটা, এটা একটা মানুষের নিজের সিদ্ধান্ত। সে কিভাবে তার জীবনটা যাপন করতে চায়। সেজন্য আমরা কিন্তু কখনোই জিজ্ঞেস করি না। এবং আমাদের মধ্যে অনেকের থাকে যে ১ম এই যে প্রশ্নটা হয় যে, "ও বেরিয়ে গেলেই তো পারে। ও বেরিয়ে যাচ্ছে না কেন?" সেই প্রশ্নটা কিন্তু আমরা কখনোই করি না। যেকোনো মানুষ যে অ্যা নির্যাতনের এই সাংসারিক নির্যাতনের ব্যাপারটা জানেন বা বোঝার চেষ্টা করেন, তারা কিন্তু এই ধরনের প্রশ্ন কখনোই করতে পারে না। তো সেটা একটা প্রশ্ন তুমি যেটা বললে। দ্বিতীয়ত তুমি যেটা বললে যে বাইরে যাওয়াটা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বাইরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলত এবং সেই জিনিসটা বন্ধ হয়ে যাওয়াতে তাদের কিন্তু তাদের মানসিক অবসাদ আরো বেড়ে যাচ্ছে। আরেকটা তুমি খুব যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছ, বাচ্চাদের কথা বলেছ। এই ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোও কিন্তু বন্ধ হয়ে আছে মার্চ মাস থেকে। এবং বাচ্চারা বাড়িতে থাকলে কি হয়? বাচ্চাদের একটা যেকোনো সাধারণ পরিবারে বাচ্চাদের দেখাশোনা করার যে দায়িত্ব, সেই খাবারের কথা বলো কিংবা তাদের এই যে স্কুলের কাজ হচ্ছে, বাড়িতে বসেই স্কুল করছে, সবাই একেকটা স্ক্রিনের সামনে বসে আছে। এই জিনিসগুলোও কিন্তু মানুষের একটা এক্সপেকটেশন যে একজন মা কিন্তু এই জিনিসগুলো দেখাশোনা করবেন। একজন মাই কিন্তু সন্তানেরটা দেখবেন। হয়তো বাবা এবং মা একই ধরনের কাজ করছেন, একই রকমের ব্যস্ততা, কিন্তু তবুও আমরা কেন না
কেন জানি না যে আমরা মায়ের উপরই কিন্তু বেশি দায়িত্বটা দিয়ে দেই। এবং এই কারণেও কিন্তু নারীরা অনেক বেশি চাপের মুখে আছেন এবং এর জন্য পারিবারিক নির্যাতনের মধ্যে যারা আছেন তাদের কথা ভুলেই যাও। একজন সাধারণভাবে একজন মানুষ সেও কিন্তু একটা বিশেষ রকমের অসুবিধার মধ্যে আছে। এই কথাটা আমি একটু বলতে চাচ্ছিলাম যে এটা একটা অ্যাডেড প্রেশার মানুষের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে নারীদের মধ্যে। আর তার উপরে তুমি যদি ভেবে দেখো যেই সংসারে একজন নারীর ক্ষমতা একেবারেই নেই, যেই সংসারে একজন নারী আগে থেকেই তার কথার কোনো মূল্য নেই, এই অবস্থাতে তো অবশ্যই তার দায়িত্ব আরো অনেক গুণ বেড়ে গেছে। তো এই সবকিছু মিলিয়ে একটা অত্যন্ত একটা মানে কি বলবো ভাবতেই পারছি না। মানে কিভাবে আমি এটাকে বলবো যে সেই এটা মানে অনেক জানো বেড়ে গেছে জাকিয়া, যে আমরা সারা আমরা এই কাজটা করি, তাদের কষ্টকে খুব খুব কাছ থেকে দেখি বলে আমরা বুঝতে পারছি। অনেক মানুষ যারা 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 অত কাছ থেকে জানেন না, বোঝেন না, তারা হয়তো বুঝতেই পারছেন না যে এটা কত বড় একটা আম, সমস্যার মধ্যে এই যারা ভোগেন, ডোমেস্টিক ভায়োলেন্স ভোগেন, তারা যে কত বড় একটা সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন এবং কত বড় যন্ত্রণা প্রতিদিন প্রতি মিনিটে তারা ভুগছেন, এটা অনেকে বুঝতেই পারেন না। সেটা তুমি ঠিকই বলছো যে এমনি সাধারণ ক্ষেত্রেই আমাদের কালচারটাই এরকম যে অনেক কিছুই আমাদের মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা একটা পেট্রিয়ার্কাল নেচার বলতে পারো, যে পিতৃসত্তা যেটাকে বলে, যে সেখানে মেয়েদের সবসময় ছেলেদের থেকে ছোট করে দেখা হয়েছে, রাখা হয়েছে, এবং অনেক কিছুতে মেয়েদের কোনো কথা মানে বলার মানে মত প্রকাশ করার অধিকারও দেওয়া হয়নি। হ্যাঁ, সোসাইটি কমিউনিটি চেঞ্জ হচ্ছে ঠিকই, চেঞ্জ নিশ্চয়ই হচ্ছে, আমরা তো দেখছি চেঞ্জ, কিন্তু অনেক বাকি, অনেক অনেক পথ আমাদের যেতে হবে। আর কিন্তু যেসব মানুষরা অলরেডি আরো মানে অত্যাচারিত হচ্ছেন এবং অপ্রেসড, যারা নিজের ফ্যামিলিতে, তাদের কথা তো মানে সত্যি বলা মানে সেসব আমাদের ভাষা নেই কিভাবে আমরা বলবো লোকদের যারা শুনছেন আমাদের পডকাস্টটা, তারা আমরা আমাদের জানি না আমাদের কথা দেখে থেকে যদি কিছুটা অনুমান করতে পারেন যে কতটা কষ্ট আমরা দেখছি লোকে ভুগছে, এই যারা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। তো হ্যাঁ, যাই হোক, তুমি আমরা এখন নন্দিনী তুমি তুমি আরেকটা স্বীকার যে করো। কথা বললে যে সন্তানের কথা চিন্তা করে অনেকে বাড়িতে থেকে যায়। তো হুম। সেটা নিয়ে আমি একটু বলতে চাই যে জানো আসলে গবেষণা করে দেখা গেছে যে একটা পরিবারে যদি অশান্তি থাকে এবং যেই পরিবারে যে কোনো ধরনের সহিংসতা চলছে, এটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে এবং ফাইন্যান্সিয়াল হতে পারে, ইমিগ্রেশনের নিয়ে হতে পারে। এই ধরনের একটা পরিবারে যদি কোনো সন্তান বেড়ে ওঠে, যে বাচ্চাটা বেড়ে উঠছে সে কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না। তার মনের ওপরে কিন্তু অনেক ধরনের কুপ্রভাব পড়ছে এবং সে যখন বড় হবে তার মধ্যে কিন্তু এই যে যা সে দেখছে, তার যদি বাবা তার নির্যাতনকারী হয়ে থাকে কিংবা মা নির্যাতনকারী হয়ে থাকে, সেই জিনিসগুলো দেখে সে কিন্তু নিজের জীবনটা যাপন করবে। সে যখন একটা সংসারের মধ্যে ঢুকবে এই জিনিসগুলো কিন্তু তার জীবনে সে রিপিট করতে পারে। গবেষণা করে দেখা গেছে যে এটা হচ্ছে এবং সেই জন্যই যারা আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করি কিংবা যারা এটা নিয়ে ভাবেন যে কি বলবো মানসিক চিকিৎসক বলো কিংবা যারা এই জিনিসগুলো নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু বলেন যে এইরকম সংসারের মধ্যে এই ধরনের টক্সিক একটা রিলেশনশিপ যেখানে রয়েছে বাবা মায়ের, সেখানে সন্তানদেরকে রাখাটা ঠিক নয়। এবং আমরা কিন্তু এই কথাটা বলি, সবসময়ই বলতে থাকি যখন আমাদের কেউ ফোন করে তাদের বাচ্চা রয়েছে এবং হয়তোবা সে কারণেই তারা ভাবছেন আমরা বেরোতে পারবো না। আমরা কিন্তু তাদেরকে এই গবেষণাগুলোর কথা বলি যে এটা আসলে তার জন্য ভালো হচ্ছে না, এটা হয়তো আরো খারাপই হচ্ছে। তো যাই হোক, তুমি এখন একটু বলো যে কেউ যদি এরকম যন্ত্রণার সম্মুখীন হয়, এখন তো কোয়ারেন্টিন, এখন তো একই বাড়ির মধ্যে একই জায়গায় অ্যাবিউজারদের সঙ্গে থাকতে হচ্ছে, তো কিভাবে তারা হেল্প চাইতে পারে যদি দরকার হয়, কিভাবে নিজেদের সেফ রাখতে পারে? ওই যদি কেউ চান যে না আমি বেরোবো না, আমি এর মধ্যে থেকেই সেফ থাকার চেষ্টা করবো, তো আমাদের অ্যাডভোকেট হিসেবে আমাদের তাদের বলতে হবে, আমরা তো তাদের অ্যাডভাইস দিতে পারি না, আমরা খালি তাদের রিসোর্স দিতে পারি। তো আমরা রিসোর্স যখন দিই তখন আমরা এটাও বলি যে কিভাবে তারা সেফ থাকতে, সেফটি প্ল্যানিং যাকে বলে, যে যদি কেউ থাকতে চান অ্যাবিউসিভ রিলেশনশিপে, সেটা তাদের নিজের সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্তকে হাত দিতে পারি না, কিন্তু আমরা এইটা করতে পারি যে তারা যাতে সেফ থাকেন, তারা যাতে
নিরাপদে থাকেন। তো সেটা নিরাপদে তারা কিভাবে থাকবেন? আমি জানি যে যদি তারা খুব লাইফ থ্রেটনিং একটা সিচুয়েশন এর সম্মুখীন হয়, তাহলে শুধু তারা কেন, যেকোনো মানুষ 911 কল করতে পারেন। অনেকের জানো এটা এখন একটা ভুল ধারণা যে আমি যদি একটা ভীষণভাবে লাইফ থ্রেটনিং সিচুয়েশন এর সম্মুখীন হই, আর আমি তাহলে 911 কল করলেও কিছু হবে না। পুলিশ আসবে না। সেটা একটু আমরা বলি যে এটা একটা ভুল ধারণা। যদি সেরকম লাইফ থ্রেটনিং সিচুয়েশন এর সম্মুখীন হন, তাহলে আপনাদের যেকোনো মানুষের এটার অধিকার যে কল করা, 911 কল করা। কিন্তু সেটা তো আমি বলছি একদম ভীষণ একটা সিরিয়াস কেসে। কিন্তু যে মানুষটা ধরো বেরোচ্ছে না, সে নানা কারণেই হতে পারে। যেগুলো আমরা আগে আলোচনা করলাম। বিভিন্ন কারণ হতে পারে যে বেরোচ্ছে না। কিন্তু সে কিভাবে নিজেকে সেফ রাখতে পারে, সেটা সম্বন্ধে তুমি যদি একটু বলো। আমরা কি বলি হেল্পলাইনে যখন কেউ কল করে? আসলে প্রতিটা মানুষের তো জীবন আলাদা রকমের হয়। সেজন্য এই তথ্যগুলো আমরা কিন্তু ১ম এ শুনি এবং শুনেই আমরা কিন্তু তাকে একটা নিরাপদে থাকার জন্য বিভিন্ন রকমের পরামর্শ দেই। তবে সাধারণভাবে যেটা বলা যায় যে ১ম এই আমরা যখন কারো সঙ্গে কথা বলছি আমাদেরকে আগে জেনে নিতে হয় যে যেই ফোন থেকে কলটি করা হলো কিংবা যেই ল্যাপটপ থেকে আমাদেরকে ইমেইল করা হচ্ছে সেটা অন্য কেউ অ্যাক্সেস করছে না তো? সেটা যার ভয় পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেই মানুষটি আসলে এই জিনিসটা দেখতে পাচ্ছে না তো? এবং হুম, আ দুঃখজনকভাবে জানো আমাদের এইরকম কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছিল তারা আসলে জানতেন না যে তাদের টেলিফোনটি আসলে কিন্তু নিরাপদ ছিল না। তাদের ইমেইল অ্যাড্রেসটা নিরাপদ ছিল না। যার ফলে যার সম্পর্কে এই বলা হচ্ছে যে আমাকে অনেক ধরনের নির্যাতন করছে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করছে। সেই মানুষটি কিন্তু জেনে গেছে এবং আমরা হয় তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি অথবা আমরা যোগাযোগটা পেয়েছি অপর পক্ষের কাছ থেকে। সেজন্য আমাদের হেল্পলাইনে আমরা ফার্স্ট এ যেটা করতে চাই সেটা হচ্ছে আগে নিশ্চিত হয়ে নেয়া যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেটা কি নিরাপদ কিনা। যদি হুম, সেটা নিরাপদ হয়ে যায়, ওই মানুষটার তার জীবন প্রতিদিনটা যেরকম হয় রুটিন সেটার কথা ভেবেই কিন্তু আমরা তার সঙ্গে তার একটা বিশেষ রকমের প্ল্যানিং করতে পারি যে কিভাবে সে নিরাপদে থাকবে। আর তুমি যেটা বললে যে কল করলে পুলিশ সাহায্য করতে আসবে, সেটা আগেও ছিল, সেটা এখনো আছে। তবে এটা আমরা জানি যে পুলিশকে কল করাটা আসলে সবার কাছেই ১ম এই ওটা মনেও আসে না এবং অনেক ধরনের কিন্তু ভয় আছে পুলিশকে কল করায়। বিশেষ করে তোমার যদি কোনো একটা ইমিগ্রেশন নিয়ে কোনো যদি একটা সন্দেহ থাকে, তখন মানুষ কিন্তু ২-৩ বার জিজ্ঞেস করে। ২-৩ বার করে ভাবে যে আমি কি আসলে কলটা করব কি করব না। সেজন্য তাদের জানতে হবে যে তাদের কিন্তু অধিকার রয়েছে নিজের ইমিগ্রেশন সম্পর্কে কিংবা অন্য কোনো রকমের তথ্য পুলিশকে না দেয়া। যদি কেউ সাহায্যের জন্য হেল্প করে, তাহলে পুলিশের এটা জানার প্রয়োজন নেই তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি। তো আমরা এই জিনিসগুলো কিন্তু এই মহামারীর মধ্যে আমরা বেশ করেছি মানুষের সঙ্গে কথা বলা। নো ইউর রাইটস তুমি হয়তো দেখেছো আমাদের সান্টা ক্লারা কাউন্টিতে এবং অ্যালামিডা কাউন্টিতে আসলে পুরো ক্যালিফোর্নিয়াতেই এই ক্যাম্পেইনটা কিন্তু বেশ হয়েছিল 2018-19 এ যখন যারা আরকি আনডকুমেন্টেড তাদের উপর বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছিল বিভিন্ন সিস্টেমস পার্টনারদের কাছ থেকে। তখন আমরা বিভিন্নভাবে তাদেরকে নিজেদের অধিকার সম্পর্কে জানাচ্ছিলাম এবং সেখানে জানাতে গিয়েই আমরা সবাইকে বলছিলাম যে ইমিগ্রেশনের ব্যাপারটা কিন্তু একেবারেই একটা ব্যক্তিগত ব্যাপার এবং সবাইকে জানানোর দরকার নেই। একমাত্র যার জানার প্রয়োজন সেই এটা নিয়ে প্রশ্ন করতে পারে এবং সে এটা জানতে পারে। সেই জন্যই যদি কেউ পুলিশকেও কল করে থাকে, আমরা যেটা বলি যে যখন ১ম ইন্টারেকশনটা হয়ে গেল, হয়তো অ্যারেস্ট হয়ে গেল বা অ্যারেস্ট হলো না, পুলিশের সঙ্গে একটা কথাবার্তা যখন হয়ে যায় কিংবা কেউ যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই সবচেয়ে ভালো সময় একটা যেকোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করা, যারা এই পারিবারিক নির্যাতনের বিষয়গুলো নিয়ে কাজ করে। কারণ আইন আমার ভালো লাগুক কি না লাগুক, যে আইনটা রয়েছে সেটা কিন্তু মেনে চলতে হয়। তো সেটা আগে থেকেই জেনে নেয়া ভালো যে কি হতে পারে। এই পারিবারিক নির্যাতনের কারণে কেউ যদি কোনো একটা ধরো প্রোটেকশন অর্ডার চায়, তাহলে তার মানে কি? এটার মানে কি দাঁড়ালো? এটা কি কোনোভাবে তার জীবনের অন্যান্য কোনো দিকে এটা কোনো প্রভাব ফেলবে কিনা? তো এই বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে মানুষের, সেগুলো কিন্তু আমরা ভালোভাবে তাদেরকে উত্তর দিতে পারি। তো সেটাও একটা তাদের ওই নিরাপত্তার যে প্ল্যানটা, সেফটি প্ল্যানিং এর মধ্যে এগুলোও আসবে। যদি মানুষটির চাকরি না থাকে, তাহলে যদি সে নিরাপদে থাকতে চায়,
বাড়ির ঘরের ভেতরে থাকুক আর বাইরেই থাকুক, কি, কি জিনিসের তার দরকার হতে পারে, কোথায় সে এই জিনিসগুলো পাবে, কিভাবে নিরাপদে অন্যের সঙ্গে যোগাযোগ করবে, এই কথাগুলো আমরা বিশেষভাবে মানুষের সঙ্গে যোগাযোগ যখন হয়, তখন তাদের সঙ্গে এটা একেবারে ডিটেইলস আলাপ করে নিই। এই যে দুটো ইনফরমেশন তুমি দিলে, ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা আমি আবারও রিপিট করতে চাই। যেটা হলো, একটা কেউ যদি নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে ভয় পেয়ে ফোন না করে, কারণ ইমিগ্রেশনটা অনেক সময় কন্ট্রোল মেকানিজম হিসেবে অ্যাবিউজাররা ইউজ করে, যে তুমি যদি ফোন করো তোমাকে এই দেশ থেকে বার করে দেবে। আমাদের ছেলেমেয়েরা এখানে জন্মেছে, তারা ইউএস সিটিজেন, আমার ভ্যালিড ভিসা আছে, তোমার ভিসার উপর আমার কন্ট্রোল আছে, আমি ক্যান্সেল করে দেবো, তোমাকে দেশ থেকে বার করে দেবে। এই একটা ভয়, এটা একটা, ইমিগ্রেশনটা একটা এত জটিল ব্যাপার যে সাধারণ মানুষের তো অত জ্ঞান থাকে না। তো সেই সব ভয়ে তারা হয়তো সাংঘাতিক অবস্থা হলেও পুলিশ কল করে না। আর আমার মনে হয় আর একটা জিনিস, আমার মনে হয় জাকিয়া তুমি সেটা ভালো বলতে পারবে, যে যে কোনো মানুষ যখন সে নির্যাতিত হচ্ছে পরিবারে, তখন সে যদি মনে করে যে না, আমি আজকে পারছি সহ্য করতে, আমি জানি না কাল কি হবে, তো সেই সব কারণে আগে থেকে একটু যদি ব্যবস্থা করে, যে আমার লাইসেন্স, ড্রাইভার লাইসেন্স, আমার পাসপোর্ট, আমার অফিসিয়াল ডকুমেন্ট এগুলো কোথায় আছে সেগুলো জানা, কি সেগুলো কাছে হাতের নিজের কাছে রাখা, কি একটা কিছু ডলার কোথাও একটা লুকিয়ে রাখা, এগুলো বোধহয় দরকার। কিন্তু এইসব সম্বন্ধে ডিটেলে কেউ মানে কথা বলতে চাইলে আপনারা ফোন করুন, মাইত্রীকে ফোন করুন। আমাদের নো ইউর রাইটস, হয়তো আমরা যেহেতু অ্যাডভোকেট, আমরা হয়তো অনেক কিছু অনেকটা জানি বা করেছি, আমি জানি না সাধারণ মানুষ কতটা এই সম্বন্ধে ওয়াকিবহাল, তো তাদের কাছে লোকাল এজেন্সিকে ফোন করে জানাটাই অনেক ভালো আর কি। তো তুমি, এবার আমরা একটু আলোচনা করি যে কমিউনিটি মেম্বার, এই যে আমরা বুঝতে পারছি, এই যে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স একটা আজকের ঘটনায় অনেকদিন, বহু বছর, বহু কাল ধরে চলে আসছে, বহু কাল ধরে হয়তো আবার চলবেও। এবং এর কোনো মানে আনলেস সবাই আমরা একটা একজোট হয়ে প্রতিবাদ করি, এর নিস্তার নেই, আমাদের সবাইকে কাজ করতে হবে। তো কি করা যায়, আমাদের কি করলে আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্স, এই রিলেশনশিপ অ্যাবিউজ, ফ্যামিলিয়াল ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স শুধু তো পার্টনারের ভেতরে হচ্ছে তাই নয়, হয়তো এল্ডার অ্যাবিউজ হচ্ছে, চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, যে এই যে পরিবারের সদস্যরা বিভিন্ন সদস্যকে অ্যাবিউজ করছে, এইগুলোকে আমরা কিভাবে বন্ধ করতে পারি, এইভাবে এটা কিভাবে অ্যাওয়ারনেস জাগাতে পারি, তো তোমার কি মনে হয়? আচ্ছা, তো ১ম এ আমার মনে হয় এখানে ২ টো গ্রুপের কথা আমরা বলছি। একটা তুমি যেটা বললে যে যারা বাড়িতে বসে আছে, ২ রুমের বাড়ি এবং পাশের ঘরেই রয়েছেন যিনি কিনা নির্যাতন করছেন, সে পাশের ঘরে রয়েছে। এখন কিভাবে একজন মানুষ ফোন করতে পারে, তাই তো? সেখানেই কিন্তু আমাদের এই যে কমিউনিটি মেম্বার যারা, তাদের একটা বিরাট দায়িত্ব। যদি কেউ এসে যদি মনে করেন যে আপনার বন্ধুটির মুখটা খুব মলিন দেখাচ্ছে কিংবা বন্ধুটি খুব দুঃখী, সে কথা বলতে চায় এবং সে যদি কখনো শেয়ার করে তার নিজের জীবনের কোনো গল্প এই ধরনের, যেটা আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না। এটা কি বলে? এত দারুণ একজন মানুষ, সে কি করে তার স্ত্রীর সঙ্গে এরম ব্যবহার করতে পারে? এই তখন এই কমিউনিটি মেম্বারের ১ম দায়িত্বটা হচ্ছে তাকে বিশ্বাস করা এবং তাকে কোনোভাবেই তাকে যেন ছোট না করা হয়। যে এগুলো কি বলছে? নিশ্চয়ই আপনি কিছু করেছেন। নিশ্চয়ই আপনার মানে আপনারই কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ? যে ভিকটিম তাকে ব্লেমিং যাকে বলে। হ্যাঁ, victim blaming। তো ওই বিশ্বাস করাটা হচ্ছে ১ম জিনিস। একটা মানুষ যদি কথা বলতে চায়, আপনার যদি সমস্যা না হয়, একটু শুনবেন, একটু তাকে শক্তি দেবার চেষ্টা করবেন। আপনার হয়তো তেমন কিছু করার নেই। আর আপনি জিজ্ঞেস করবেন যে কোনোভাবে হেল্প করতে পারেন কিনা? এবং কারণ সেই অধিকারটাও কিন্তু ওই মানুষটি আপনাকে দেবে। ওই মানুষটি আপনাকে যদি বলে যে, "না, আপনি এটা নিয়ে কারো সঙ্গেই কথা বলবেন না। আপনি এটা নিয়ে আপনার আর কিছু করার দরকার নেই।" তাহলে কিন্তু সেখানেই আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। ঠিক আছে? সেইটা নিয়ে আপনার বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। কারণ আপনি জানেন না ওই মানুষটি কোন অবস্থার মধ্যে বসবাস করছে। সে যদি শুধু কথা বলতে চায়, শুধু কথাই তাকে বলতে দিতে হবে। এবং পরিবারের সদস্যদেরও আমি বলব যে এবং এটা আসলে আমি জানি না এটা শুধু দক্ষিণ এশীয়দের কিনা, যে অনেকেই কিন্তু পরিবারের কাছ থেকে অনেক বেশি আঘাত পায়। যখন তারা যায় বাবা-মা কিংবা ভাই-বোন কিংবা নিজের আত্মীয়স্বজনের কাছে গিয়ে যখন তারা বলে যে, "আমার বাড়িতে এগুলো হচ্ছে, আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করা হচ্ছে।" তারা কিন্তু পরিবারের কাছ থেকে সাপোর্ট পায় না। আমি সবার কথা বলছি না, কিন্তু অনেকেই কিন্তু সাপোর্ট পায় না। তো এই জিনিসটা আসলে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে
নিজের পরিবারের একজন সদস্য যদি নির্যাতনের শিকার হয়, তাহলে কি আমাকে সমাজের লোক কিভাবে দেখবে সেটাই বড় কথা? নাকি আমি আমার যে প্রিয় মানুষটি তাকে বাঁচানোর জন্য আমি কিছু করব? এটা কিন্তু পরিবারের সবাইকে আমি বলব যে আপনার পরিবারে যদি কেউ এসে আপনাকে বলে তার নির্যাতনে হচ্ছে, তাহলে আপনাকে শুনতে হবে এবং তার সিদ্ধান্ত মতো, তার কথা মতো কিন্তু আপনাকে হয় আপনি এটা নিয়ে কিছু করবেন অথবা কিছু করবেন না। এই জিনিসটা কমিউনিটি মেম্বারদের অবশ্যই মনে রাখতে হবে। সাপোর্ট করা, শোনা এবং রিসোর্স দেয়া যদি তারা নিতে রেডি থাকে, সেটা করতে হবে। অ্যাকচুয়ালি এটাও যদি আপনারা বলতে পারেন, এটা এই যে অ্যাবিউজ কখনো ভিকটিমদের ফল্ট নয়, এটা তোমার দোষ নয়, এবং আমি তোমার সঙ্গে তোমার কথা শুনছি, আমি তোমাকে বিশ্বাস করছি, এটাতেই অনেক সাহস পাবে, লোকে অনেক সাহস পাবে। তবে আমি হুম, আর একটা জিনিস জাকিয়া জানো, এটা আমার মনে হয় যে অনেকে ভুল করেন যে নিজেরা ডিসিশন নিতে চায়, নিজেরা গাইড করতে চায়। তো মানে এটা তুমি করো, তুমি পুলিশকে ডাকো, তুমি কেস করো, তুমি ডিভোর্সের মামলা করো, না বুঝে যে সে আসল যে নির্যাতিত হচ্ছে সে কি কি ঠিক করছে, তার কি সিদ্ধান্ত। আর অনেকে ভুল ইনফরমেশন দেন। আমার মনে হয় যে এই যে যে তুমি যেটা বললে যে শুনুন আগে এবং বুঝুন সে কি চাইছে এবং তার ভিত্তিতে সাহায্য করুন। এবং যখন সাহায্য, সে যদি সাহায্য সত্যি চায়, তাকে সব থেকে মানে কি বলবো আমি, ভালো সাহায্য হলো তাকে একটা এজেন্সির সাথে কানেক্ট করিয়ে দেওয়া, যে যারা এই নিয়ে কাজ করে, যাদের এই নিয়ে এক্সপিরিয়েন্স আছে, যারা লিগাল ব্যাপারগুলো বোঝে, যারা কমিউনিটি রিসোর্স সম্বন্ধে যাদের আইডিয়া আছে, আর এবং তাদের যাদের ট্রেনিং আছে, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাডভোকেট যাদের ট্রেনিং আছে, যে তারা যেভাবে একটা কেসকে হ্যান্ডেল করতে পারবে, তারা যেভাবে একটা সার্ভাইভারকে, একজন সার্ভাইভারকে, সে পুরুষ হোক মহিলা হোক, তাকে সাহায্য করতে পারবে। একটা সাধারণ কমিউনিটি মেম্বার সেটা নাও পারে, অনেকে ভুল ইনফরমেশন দেয়, তাতে আরো ক্ষতি হয়। তো আমি সেটা একটু অ্যাড করতে চাইছিলাম। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। তুমি ভালো বলেছ। আসলেই তাই যে আমরা আজকাল তো সবকিছুই পড়া যায়। যেকোনো তথ্য তুমি চাও, তুমি গিয়ে একটা সার্চ করলে ইন্টারনেটে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে। কিন্তু এই তথ্যগুলো তোমার যে ব্যবস্থাটা, তোমার যে সমস্যাটা আছে কিংবা তোমার যে জীবন আছে সেখানে এপ্লাই করবে কিনা সেই জিনিসটা কিন্তু ভাবতে হবে। সব জিনিস কিন্তু সবার জন্য নয়। সব সমাধান কিন্তু সবার জন্য হয় না। আর সেখানেই সমস্যা যে একটুখানি জেনে যদি একজন আইনজীবীর সাথে কথা না বলে কোনো একটা কাজ করা হলো, হ্যাঁ? তখন যেমন পুলিশকে যখন ডাকা হলো, তখন না জেনেই যে আসলে পুলিশকে ডাকলে এখানে কি হয়? আমাদের যেমন দক্ষিণ এশিয়াতে যেমন আমরা তুমি নিশ্চয়ই জানো ওই যে এফআইআর যেটাকে বলে ফার্স্ট ইনসিডেন্ট হুম, রিপোর্ট। একটা মানুষ যদি রিপোর্ট করে তখনই সেটা কেস হয়। এখানে কিন্তু সেরকম কিছু নেই। তুমি পুলিশকে কল করে তো পুলিশই কেসটা করবে। তুমি যদি করতে চাও কি না চাও। হ্যাঁ? এটা যেমন একটা উদাহরণ আমি তোমাকে দিলাম যে এইরকম অনেক কিন্তু পার্থক্য রয়েছে। কিভাবে একটা সিস্টেম কাজ করে। তো ওই পার্থক্যগুলো বুঝতে হবে যাতে পরবর্তীতে মানুষের আরো বেশি ঝামেলায় না পড়তে হয়। তো অবশ্যই মানুষ বিশ্বাস করতে হবে, তাদেরকে দোষ দেওয়া চলবে না। কোনো মানুষই কিন্তু নির্যাতিত হবার মতন কোনো অপরাধ নিজেরা করেন না। মানে এমন কিছু নেই, তুমি এমন কিছু করতে পারো না যে তোমাকে অন্যরা নির্যাতন করবে। একটা মানুষের সঙ্গে একটা মানুষের মতের অমিল হতেই পারে। তোমার সঙ্গে আমার সপ্তাহে ৫ বার করে মতের অমিল হচ্ছে। কোথায়? আমরা তো একে অন্যকে মারামারি শুরু করে দেইনি। আমরা তো সেটাই। আমরা কিভাবে সেটা রিসলভ করছি? যেভাবে দুজন বড় মানুষ। আমার যে বস রয়েছেন, আমার বসের সঙ্গে তো আমার মতের অমিল হতেই পারে। কিন্তু আমার বসও তো এসে আমাকে আমার গায়ে হাত তুলতে পারেন না। কিংবা আমাকে একটা বকা দিয়ে দিতে পারেন না। একই রকম আমিও যেয়ে কাউকে কিন্তু বকা দেই না। তার মানে এই জিনিসগুলো আসলে গ্রহণযোগ্য নয় এবং সেইজন্যই এই জিনিস আর কোথাও কিন্তু দেখা যায় না। ঘরের মধ্যে যেখানে অন্য কেউ দেখার নেই, যেখানে এই জিনিসগুলোর এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা হয় না, সেখানেই কিন্তু এগুলো হয়। কোনো একটা ডিসএগ্রিমেন্ট হলো, মতের মিল হলো না, সেটাকে এইরকম ভাবে সেটা সেটা আরকি ওই পর্যায়ে চলে যায় যে একজন আরেকজনকে নির্যাতন করছে। এটা তো গ্রহণযোগ্য পাওয়ার অ্যান্ড হতেই পারে না। কন্ট্রোল, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, যেটা আমার পাওয়ার আছে আমি তোমার উপর সেটাকে দেখাবো, ফলাবো, আমার আমার শক্তি তোমার উপর ফলাবো, সেই থেকেই তো এই ডোমেস্টিক ভায়োলেন্স বলো, রিলেশনশিপ অ্যাবিউজ বলো, সবকিছু এই পাওয়ার অ্যান্ড কন্ট্রোলটাই হচ্ছে মূল কথা। তো আমি রাইট। জানি না যে মানুষ কবে এটা উপলব্ধি করবে যে এটা, যে এত বড় একটা ভুল কাজ যারা এই অ্যাবিউজ করছেন, যে এত বড় একটা ভুল কাজ করছেন, এবং তারা শুধু আমার এক এক সময় কি মনে হয় জানো, যে তারা নিজেরাও তো নিশ্চয়ই হ্যাপি নয়, নিজেরাও তো খুশি সুখী থাকতে পারে না। একজন মানুষকে নির্যাতিত করে সে নিজে কিভাবে খুশি হতে পারে, সে নিজে কিভাবে সুখী হতে পারে,
সেটা কখনোই হতে পারে না। তারপরে তার ছেলে-মেয়েরা বা আমাদের ভবিষ্যতের যে জেনারেশন তাদেরও নষ্ট করছি। তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কতগুলো জীবন নষ্ট হচ্ছে। কিন্তু কেন? সেটার কোনো প্রশ্ন নেই কেন? তো সেইজন্যে আমাদের ভীষণভাবে দরকার এইটা নিয়ে কথা বলা, অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে মানুষ বোঝে। আর এটা অনেক সময় হয় কি লার্নড বিহেভিয়ার। যে আমি দেখেছি আমার বাড়িতে আমার বাবা-মাকে এরকম করতে, কি আমার দাদা-বৌদিকে এরকম করতে, কি হোয়াটএভার। আমি সেটাকে করছি আমার জীবনে। এই একটার পর একটা জেনারেশনে সেটা হয়েই চলেছে। তো সেইটার জন্য অনেক সময় কি মানুষ নরমালাইজ করে ফেলে। যে অ্যাবিউজ গুলোকে কি ভায়োলেন্স গুলোকে নরমালাইজ করে ফেলে। যে ভার্বাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, ফিন্যান্সিয়াল অ্যাবিউজ অনেকে অনেকে বুঝতেই পারে না যে এগুলোও একটা অ্যাবিউজ। এগুলো মানুষের যে অ্যাবিউজড হচ্ছে তার মেন্টাল হেলথ এর উপর যে কত বড় প্রেশার সেটা অনেকে বোঝেই না। তারা নরমালাইজ করে ফেলেছে। কিন্তু এই যে আমরা যদি অ্যাওয়ারনেস শুরু করি, আমরা যদি এই নিয়ে কথা বলি, যেমন আমরা আজকে রেডিও শো করছি, আমরা পডকাস্ট করছি, আমরা এটা নিয়ে প্রেজেন্টেশন, কমিউনিটি প্রেজেন্টেশন করি, প্যানেল করি এবং সেই মানুষ যদি সেইগুলো শোনে এবং তাতে যোগদান করে, সেইগুলো নিয়ে কথা বলে এবং সেই ডিসকাশন গুলোকে নিজেদের ফ্যামিলিতে নিয়ে যায়। ফ্যামিলি সেট আপে যেখানে সোশ্যাল সেট আপ, যেখানে ধরো ৪ টে বন্ধু এসছে কথা বলছি। সেই সব টপিকে যদি এইগুলো নিয়েও মানুষে আলোচনা করে, তাহলেও কি মানুষ আমার মনে হয় সেগুলো একটা অ্যাওয়ারনেস শুরু হবে। একটা লোকে বুঝতে পারবে, আরে সত্যি তো এইটা তো কেন হচ্ছে? এটা কেন করছি? এটার তো কোনো দরকার নেই। তো এইটার জন্যেই অ্যাওয়ারনেস দরকার। অনেক কিছুই মাইত্রীতে আমরা অনেক কিছু করছি। যেটা যেমন আমরা ধরো এই যে আমরা আমি জানি না কতজন যারা শুনছেন তারা জানেন যে আমরা এনগেজিং মেন অ্যান্ড বয়েজ, যেখানে পুরুষরা এই সম্বন্ধে কথা বলছেন আমাদের ফেসবুক পেজে, তারা তাদের আর্টিকেল, তাদের ছবি দিয়ে আমরা ছাপাচ্ছি। কারণ অনেক সময় অনেক মানুষের আমাদের সাউথ এশিয়ান কমিউনিটিতে অনেকেই ভাবেন, শুধু সাউথ এশিয়ান কমিউনিটি বলবো না, পুরো সব কমিউনিটিতেই বোধহয় অনেকেই ভাবেন যে এটা মেয়েদের ব্যাপার, ইটস উইমেন্স ইস্যু। কারণ আমার মনে হয় কেন জানো, যে যদি স্ট্যাটিস্টিক্স দেখি তো কারা সব থেকে বেশি অ্যাবিউজড, কারা ভিকটিম? মেয়েরা। তো সেইটার জন্য হয়তো লোকের ধারণাই হয়ে গেছে যে এটা মেয়েদের ব্যাপার, মেয়েদের ইস্যু। কিন্তু যদি আমরা দেখি স্ট্যাটিস্টিক্স যে কারা অ্যাবিউজ করছে, তাহলে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা অন্যরকম, অন্য কথা বলবে। তো সেই জন্য এটা শুধু মেয়েদের তো ইস্যু নয়, এটা কমিউনিটি ইস্যু, এটা আমাদের সমাজের ইস্যু। এবং সমাজের সবাই যদি সেটা নিয়ে কথা বলি, চিন্তা করি, ভাবনা করি যে কিভাবে এটাকে প্রতিরোধ করা যাবে, তাহলেই আমরা একটু এগোবো। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো আমাদের এনগেজিং মেন অ্যান্ড বয়েজ একটা কলাম যেটা আমরা শুরু করেছি, সেটা আমি বলবো যে আমরা ৪ বছর ধরে করছি। ১ম বছর ভীষণ সমস্যা হয়েছিল। কেউ লিখতে চাইতো না, কোনো পুরুষ মানুষ কথা বলতে চাইতো না। কিন্তু চিন্তার কথা হচ্ছে যে হ্যান্ডফুল অফ মেন হয়তো অ্যাবিউজ করছে। খুব কম পুরুষ হয়তো অ্যাবিউজ করছে। কিন্তু বেশিরভাগ পুরুষের দোষ, তারা কথা বলছে না নিয়ে। তারা ভাবছে এটা মেয়েদের ব্যাপার। আমরা কি হবে কথা বলে? কিন্তু সেই একটা চেঞ্জ আমরা একটু দেখছি কমিউনিটিতে, যে ছেলেরা এখন এটা নিয়ে প্রতিবাদ করছে, কথা বলছে যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, কি রেপ কালচার, কি ডোমেস্টিক ভায়োলেন্স, ডেটিং ভায়োলেন্স, এসব নিয়ে কথা বলছেন। সেটাও একটা আমরা এখন ইউথদেরও অনেকভাবে এনগেজ করছি। ইউথরাও এটা সম্বন্ধে অনেক ব্যাপারটাকে বিশ্লেষণ করছে যে কেন হচ্ছে, কি হচ্ছে, কি জন্য, কি করা যায় এটা প্রতিরোধ করার জন্য। তো আমাদের যে ক্যাম্পেইন গুলো, ইউথ ক্যাম্পেইন গুলো, সেটা একটা উপায়। আমরা অনেক সময় অনেক প্যানেল ডিসকাশন করছি। তো আর কি করা যায়, যে তোমার মনে হয় আর কি করতে পারি? যে আসলে নন্দিনী, আমরা ধরো সংস্থা হিসেবে আমরা কিন্তু অনেক কিছু করছি, কিন্তু যে কোনো মানুষেরই নিজের নিজের জায়গা থেকে কিন্তু অনেক কিছু করার আছে। যেমন শুরু হতে পারে নিজের পরিবার থেকে। হ্যাঁ, যদি ছেলে থাকে বা মেয়ে থাকে, তাদেরকে প্রথমে মানুষ হিসেবে চিন্তা করা, কি করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করা যাবে। কিন্তু কারণ ছেলেরা কাঁদবে না, মেয়েরা সকার খেলবে না, এইসব ব্যবধান না করে, সব ছোটখাটো ব্যবধানে মনোযোগ না দিয়ে একটা ভালো মানুষ হতে একটা সন্তানের কি প্রয়োজন, তার মধ্যে সেই গুণাবলীগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এবং এটা যে কোনো মানুষই করতে পারে, এটার জন্য তেমন কোনো বিপ্লবেরও প্রয়োজন নেই। তারপরে আরেকটু বড় যদি আসি, যে মানুষটি, যখন মানুষ ভোট দিচ্ছে, আপনি কোন রকমের মানে নারী মুক্তি আন্দোলন বলুন কিংবা নারী নির্যাতন বিরোধী আন্দোলন বলুন, এগুলোতে অংশ নিতে পারছেন না, নিতে চাইছেন না, সময় নেই, সব ঠিক আছে। কিন্তু যখন ভোট দিতে যাচ্ছেন, দেখতে পারেন যে কোন মানুষটি আসলে সমাজের একজন আদর্শ মানুষ,
তার নিজের জীবনে সে কি করেছে। তুমি দেখবে যে আজকাল অনেক পাবলিক লাইফে এরকম অনেক কিন্তু জনপ্রিয় মানুষজন রয়েছে যারা তাদের গার্লফ্রেন্ড কিংবা স্ত্রী এদেরকে নির্যাতন করছে এবং এগুলো নিয়ে আবার বড়াইও করছে অনেকে। এই যে খুব রিসেন্টলি জনি ডেপের কথা আমি বলবো, সে তো অসম্ভব জনপ্রিয় একজন অভিনেতা এবং বাচ্চাদের কাছে সে কিন্তু অনেক জনপ্রিয়। এই যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সে হ্যাঁ, করেছে, হ্যাঁ। চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি করেছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড করেছে। এত জনপ্রিয় একটা মানুষ, অথচ তুমি যদি পড়ো তার স্ত্রীর সঙ্গে তার যে নারী নির্যাতনের মামলাটা হয়েছে, তুমি যদি সেই জিনিসগুলো পড়ো তুমি বিশ্বাস করতে পারবে না যে অদ্ভুত। এবং দেখা যাচ্ছে তার আশেপাশের অনেক মানুষই কিন্তু এই জিনিসগুলো জানতো, কিন্তু কেউ এটা বলার সাহস করতে পারেনি। তো এই যখন আমরা ভোট দিতে যাচ্ছি তখন দেখতে হবে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের আসলে পারিবারিক সম্পর্কগুলো কিরকম, তারা কিভাবে মেয়েদেরকে ট্রিট করে, নারীকে ট্রিট করে কিংবা অন্যান্য পুরুষদের ট্রিট করে যারা তার চেয়ে একটু ছোট ক্ষমতায় রয়েছে কিংবা একটু যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সেই সব মানুষকে কিভাবে ট্রিট করে, সেটা দেখে কিন্তু ভোট দেয়াই যায়, এটা এমন কিছু নয়। তারপর বিভিন্ন সময় তুমি দেখবে যে পলিসি প্রপোজাল থাকে যেটাতে মানুষ হ্যাঁ কিংবা না বলতে পারে। যেমন ক্যালিফোর্নিয়াতে একটা ছিল, কি বলে এটাকে, মৃত্যুদণ্ড রহিত করার একটা ব্যাপার কিন্তু বেশ কয়েকবার ব্যালটে এসেছে কিন্তু এটা পাস করতে পারেনি। তো এটা তো অনেক বড় একটা জিনিস। আরো অনেক ছোটখাটো জিনিস কিন্তু কাউন্টি লেভেলে কিংবা সিটি লেভেলে কিন্তু আসতে থাকে, যে তুমি কি চাও যে তোমার সিটি স্কুলের ফান্ডিং এ তোমার সিটি থেকে আরো বেশি টাকা দেয়া হোক, এটা চাও কিনা, কিংবা ওই যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস এর জন্য তোমার সিটি আর একটু বেশি খরচ করবে কিনা। এই ধরনের বিভিন্ন ছোটখাটো মানে বিল কিন্তু আসতেই থাকে বিভিন্ন নির্বাচনের সময়, কিংবা যে মেয়র থাকে তাদেরও বিভিন্ন রকমের এজেন্ডা থাকে। এই এজেন্ডাগুলো কি এবং এই এজেন্ডাগুলো কি আসলে কোনো একটা অসুবিধাগ্রস্ত মানুষকে সাহায্য করবে কিনা? কারণ আমরা শুধুমাত্র কিন্তু ওই মানুষটির কথাই বলছি না যে তার বাড়িতে নির্যাতিত হয়ে আটকে আছে। সেই মানুষটি যখন বাইরে আসবে, নিজের পায়ে যখন দাঁড়াতে শুরু করবে, তখন কিন্তু তাকে পুরো সমাজের সাপোর্টটাই কিন্তু তার দরকার। তখন সে যদি 15 টাকাও পার আওয়ারে আয় করতে না পারে, সে কিন্তু তার সংসারই চালাতে পারবে না এবং এই কথা ভেবেই সে হয়তো বেরই হতে চাইবে না। তাই হুম। সমাজকে এরকম হতে হবে, আমাদের পুরো আইনগুলো এমন থাকতে হবে যেন সব মানুষ একটা সম্মানজনকভাবে বাঁচতে পারে, অর্থনৈতিকভাবে এবং অন্যান্যভাবে। তো এই কাজগুলো তো আমরা সবাই করতে পারি। এটা এটা নিয়ে আসলে সবাইকেই যে আমাদের সঙ্গে রাস্তায় নেমে মিছিল করতে হবে তা কিন্তু নয়। যে মিছিল করবে সে করবে, আর যে মিছিল করবে না সে নিজের বাড়িতে বসেই নারী নির্যাতন বলো, শিশু নির্যাতন বলো, কিংবা এই যে সুন্দর সম্পর্ক তৈরি করা, সেই যদি সে করতে চায়, সেই এই জিনিসগুলোর উপর তার কিন্তু অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। নিজেদের ডে টু ডে লাইফে দৈনন্দিন জীবনে আমরা যদি সত্যি খুঁটিয়ে দেখি, আপনারা যারা শুনছেন আজকের আমাদের প্রোগ্রাম তারা লক্ষ্য করুন তো দিন আপনাদের জীবনে আপনারা খুঁজে দেখুন যে কোথায় আপনারা দেখছেন যে জেন্ডার ইনইকুয়ালিটি দেখছেন, কোথায় আপনারা দেখছেন জেন্ডার ভায়োলেন্স অর অ্যাবিউজ, হয়তো ভায়োলেন্স না কিন্তু অ্যাবিউজ, কোথায় আপনারা দেখছেন যে একটা ব্যালেন্সের অভাব। তো সেইগুলো দেখে এবং আপনারা নিজেরা লক্ষ্য করে দেখুন যে আপনারা নিজেরা সেটা করছেন কিনা, আপনাদের কাছের মানুষজন সেটা করছে কিনা, এবং সেটা কিভাবে বন্ধ করা যায়, সেটা কিভাবে তাকে বোঝানো যায়, যে করছে তাকে বোঝানো যায় যে এটা ঠিক নয়। এটার সাথে কিন্তু এমন একটা সময় আসে যে এই ইনইকুয়ালিটি, এই অসামঞ্জস্যটা থেকেই একটা অ্যাবিউজ তৈরি হয়, একটা ভায়োলেন্স তৈরি হয়। এগুলো একটার সাথে একটা জড়িত। তো আমরা সবাই যদি দেখি আমরা দৈনন্দিন জীবনে আমরা কিভাবে আমরা বায়াসড কিনা, আমরা কিছু সেটাকে ঠিক করতে পারি কিনা, তাহলে কিন্তু আমরা বৃহত্তর জীবনে সামাজিক ক্ষেত্রে আমরা অনেক কিছুই চেঞ্জ আনতে পারবো, অনেক কিছুই পরিবার আনতে পারবো। আর এই পলিসি অ্যাডভোকেসি করে পলিসি যারা তৈরি করেন তাদের ওপর, এই যে যারা নেতা, অভিনেতা এবং যারা আমাদের পাবলিক ফিগার যাকে বলে, সে তুমি যেমন জনি ডেপের কথা বললে বা কোনো পলিটিক্যাল নেতা, সবার যেরকম একটা দায়িত্ব আছে যে সমাজে একটা চেঞ্জ আনার, তেমনি আমাদের প্রতিটা সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের আমাদের একটা দায়িত্ব আছে যে অন্যায় প্রতিবাদ করা, প্রতিরোধ করা এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলা। আর সেইটা তৈরি হতে পারে আমরা নিজেদের পরিবারে যদি একটা হেলদি রিলেশনশিপ যেটাকে বলে, সুস্থ একটা
সুন্দর সম্পর্ক আমাদের পরিবারের লোকজনের সঙ্গে যদি গড়ে তুলি, তাহলে সেটা আস্তে আস্তে সেটা পরিবারের বাইরেও যাবে এবং একটা সুন্দর সমাজও গড়ে তুলতে পারবো। তো আজকে সময় শেষ হয়ে আসছে। আমি জানি যে এইসব আলোচনা একটা ইভেন্টে একটা এপিসোডে শেষ হয় না। তো আজকে আমাদের সময়টা শেষ হয়ে গেছে। তো আমরা আরেকদিন আবার আপনাদের সাথে আলোচনায় বসবো। এটা একটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আলোচনা একদিনে শেষ করতেই হতে পারে না। আর আমরা আবার এইসব নিয়ে আলোচনা নিয়ে, কিন্তু একটা কথা বলে রাখি যে আমরা যেটা মৈত্রীতে বিশ্বাস করি যে ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন এগুলো কারো ব্যক্তিগত সমস্যা নয়। এটা একটা সামাজিক সমস্যা এবং আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এই সমস্যা যদি আমরা প্রতিরোধ করতে চাই। আজকে অনেক আশা নিয়ে এই এপিসোডটা শেষ করছি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, যাতে আমরা সার্ভাইভার যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সাহায্য করতে পারি, যাতে তারা এই হিংসা থেকে বেরিয়ে আসতে পারেন, এই তাদের জীবনটা নিরাপদে রাখতে পারেন। আর আমরা আশা করব যে সবাই আমাদের এই প্রিভেনশন এফার্টে সবাই আপনারা যুক্ত হবেন। আমাদের outreach@maitri.org বা maitri@maitri.org আপনারা আমাদের মেল করুন জানবার জন্য যে প্রিভেনশনের ব্যাপারে কিভাবে আপনারা আমাদের হেল্প করতে পারেন। আর আপনারা আমাদের এই পডকাস্টটা শুনতে থাকুন, সেটাই আমাদের কাছে অনেক বড় সাপোর্ট, যেটা আমাদের যেটা বলার, আমাদের যেটা মেসেজ সেটা আপনাদের দিতে পারছি আমরা এই প্ল্যাটফর্মে দ্বারা। আর এই প্ল্যাটফর্মটাকে, এই পডকাস্টটাকে আপনারা শেয়ার করুন আপনাদের সবার বন্ধুদের সাথে, আপনাদের আর প্রতিবেশীদের সাথে। আপনারা সাউন্ড ক্লাউড, গুগল পডকাস্ট, যে কোনো পডকাস্ট অ্যাপে গিয়ে সার্চ করুন মাইত্রী পডকাস্ট বিটুইন ফ্রেন্ডস কনভারসেশনস উইথ মাইত্রী, আমাদের খুঁজে পাবেন। আর আমাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, মাইত্রী বে এরিয়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, সবেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন আর আমাদের সাথে থাকুন, আমাদের নিয়ে থাকুন, সবাইকে নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।